এর মুখোশে মানুষ। মানুষ যতটা ভালো সাজে আদৌ মানুষ ততটা ভালো হয় না। কিছুটা বাস্তব, বাকিটা অভিনয়, কিছুটা সত্য, বাকিটা প্রয়োজন। মুখের কথায় সবাই আপন হয়ে যায়, কিন্তু সময় চিনিয়ে দেয় আসল মানুষকে। সুদিনে পাশে থাকার মানুষ অনেক, দুঃসময়ের সংখ্যাটা খুব দ্রুত কমে যায়। আমরা মানুষকে দেখে বিশ্বাস করি, অথচ মানুষকে বুঝতে অনেক সময় লেগে যায়। কারণ সবাই নিজের আসল রূপ দেখায় না, অনেকেই মুখোশ পরে সম্পর্ক গড়ে। তাই এখন আর কথায় নয়, মানুষকে বিচার করি তার ব্যবহারে। কারণ মানুষ যতটা ভালো সাজে সময় মতো ততটা ভালো হয় না। মুখোশধারী মানুষদের সাথে থাকতে থাকতে এখন মোটামুটি আল্লাহ তাআলার রহমতে মানুষ চেনার মন মানসিকতা বা সেই চোখটা আমার খুলে গিয়েছে। এখন মানুষকে খুব সহজেই চিনতে পারি, কে মিথ্যে বলছে, কে সত্য বলছে, কে অভিনয় করে যাচ্ছে, কে অভিনয় ছাড়াই আমার সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক রেখেছে। তো সেই জায়গা থেকে না, এখন নীরবতাটাই আমার জবাব। মুখোশধারী মানুষের সাথে এখন আর আমি তর্কে জড়াই না, চিল্লাচিল্লি হই হাল্লা করি না। আমি কখনো কারো মন্দ চাই না, কারণ কারো মন্দ চাওয়া নিজেকেই ছোট করে দেয়। কেউ দুঃখ দিলে আমি কখনো দুঃখ ফিরিয়ে দেই না, কারণ কষ্ট ছড়িয়ে দিলে কষ্টই ফিরে আসে। আমি চুপ করে সরে যাই, কথা কমিয়ে দেই, কিন্তু মনে কখনো ঘৃণা জমাই না, শুধু দূরত্ব রাখি। সব কিছুর উত্তর দিতে হয় না, কিছু নীরবতাই সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়ায়। আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি সময় ঠিকই বুঝিয়ে দেয় কার জায়গা কোথায়। আমি মানুষটা বরাবরই এমন, আমি ছোট থেকে আমি যদি কখনো কারোর সাথে কোনো কিছুতে দ্বন্দ্বে জড়াই, আমি কখনো কারোর সাথে তর্কে জড়াই না, কারোর সাথে ঝগড়াও করি না। তবে নিজে থেকে অনেকটা নিজেকে গুটিয়ে ফেলি, একদম নিজে থেকে ধীরে ধীরে সরে যাই, যেন সে বুঝতেও না পারে। তো আসলে এটাই করা উচিত, কারণ আমি আমার জায়গা থেকে কতটা ঠিক বা কতটা ব্যাঠিক সেটা কিন্তু সময়ই আমাকে বুঝিয়ে দিবে, সময়ই সেটার উত্তর দিয়ে দিবে। একটা সময় হয়তোবা সবার সাথে চিল্লাচিল্লি না করেও নিজেকে দেখা যায় খুব ধীরে সুস্থে সরিয়ে নিতাম। তবে আমার ঘরের মানুষটার সাথে আমি সবসময় খুব বেশি হই হাল্লা করতাম। এখন আর সেটাও করি না। এখন নিজেকে নিজে সময় দিতে পছন্দ করি। হই হাল্লা জিনিসটা একেবারে কমিয়ে দিয়েছি। নিজেকে কিভাবে ভালো রাখবো সেই চিন্তাটাই সবসময় করে থাকি। যেই চিল্লাচিল্লি যার সাথে মূল্যহীন, তো সেই চিল্লাচিল্লি তো তার সাথে করে লাভ নাই। তার চাইতে চুপ করে থাকি, চুপ করে থাকার মধ্যেও কিন্তু অনেক কিছু পাওয়া যাবে। যে জিনিসটা এখন আমি করে নিয়েছি, সব কিছুর উত্তর বা সব কিছুর জবাব সবসময় সব জায়গায় দিতে হয় না। আসসালামু আলাইকুম। অনেক দেরিতেই বলে ফেললাম। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে বলবো যে প্লিজ সবাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন। আশা করছি বরাবরের মতো আমার ভিডিওটি আপনাদের কাছে আজকেও ভালো লাগবে। যদিও ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে, একদম সকালে নাস্তা খাওয়ার পর থেকে দুপুর পর্যন্ত কিন্তু একটানা এত এত কাজ করেছি। আজকে মনটা আমার অনেক ফুরফুরে ছিল। তো আজকে আর ক্যামেরা তেমন একটা অফ করে কাজ করি নাই, একদম অন ক্যামেরাতে কাজগুলো করেছি। যখন যেখানে যে কাজগুলো করেছি আমি সবগুলো কাজ ছোট ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে সকালে আর আমি রুটি দিয়ে নাস্তা বানাই নাই, তো আজকে রুটি ছাড়াই আমি নাস্তাটা করেছি। বাসায় আম ছিল, চিড়া ছিল, মুড়ি ছিল। তো জবাকে আমি মুড়ি আর আম দিয়ে খেতে দিলাম, আর আমি চিড়া, চিনি তার সাথে আম চটকিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই সকালে নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তা করে আমি টেবিলটা ভালো করে হাতে বানানো ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিলাম। আম কাঁঠালের সময় কিন্তু মাছির যন্ত্রণা অনেকটা বেড়ে যায়। তো আমার ঘরে আল্লাহর রহমতে মাছির যন্ত্রণা, তেলাপোকার যন্ত্রণা এগুলো বরাবরই খুব কম। তারপরেও আমি খুব সুন্দর করে ক্লিনজারটা দিয়ে টেবিলটা পরিষ্কার করে চেয়ারের কভারগুলো লাগিয়ে দিলাম। আসলে মায়ের বাসায় যাব, কয়েকদিন যাবতই বলছি। তো মায়ের বাসায় যাবার আগে এক রাজ্যের কাজ মনে হচ্ছে আমার ঘরে জমে গিয়েছে। আমার এই কাজকর্মগুলো দেখে আমার ছোট মেয়েটা তো একেবারেই হাসতে হাসতে কুটপাট হয়ে যাচ্ছে। সে বলতেছে যে তুমি কত বছরের জন্য যাবে নানুর বাসায়, তুমি এত এত কাজ জুগিয়ে নিচ্ছ। এই যে দেখেন মাটির খাদাটার মধ্যে কতগুলো পেঁয়াজ আমি ভিজিয়ে রেখেছি, এই পেঁয়াজগুলো আমি ছুলে নিব।
তো নাস্তা করার আগে থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এগুলো এখন এই তো আমি পানি ঝরার জন্য রেখে দিলাম। ইদানিং না আমি ফ্রিজের পানি তেমন একটা খাই না, খেতে খুব ভয় লাগে। ফ্রিজের পানিটা খেলে মনে হয় গলাটা একেবারে ভেঙে যায়। কেন বা কী কারণে আমি জানি না। এ কারণে এখন ট্যাপের পানিটা সরাসরি খেয়ে থাকি। তো আমি টেবিলটা গুছিয়ে রান্নাঘরে থালা বাসন ধুয়ে তারপর চলে আসছি এই তো রুমের সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি বিছানাপত্র, সোফা, ড্রেসিং টেবিল যা যা আছে সব কিছু কিন্তু এখন আমি এক এক করে পরিষ্কার করে নেব। গত ভিডিওতে আমি আসলে একটা কথা বলেছিলাম যে আমি নিজেকে যতটা ব্যস্ত রাখতে পারি আমি এখন সেই চিন্তা ভাবনাই করছি। তো সেখান থেকে সিথি গুলদার আইডি থেকে, সিথি তুমি অনেক দিন পর কিন্তু ছোট আপু কমেন্ট করেছ। তো সিথি লিখেছিল আমার ভিডিও প্রায় সিথি দেখে থাকে। তো সিথি আমাকে খুব সুন্দর একটা সাজেশন দিয়েছে। সিথি বলেছিল, আপু তুমি নিজেকে স্বাবলম্বী করতে চাইলে এবং ব্যস্ত রাখতে চাইলে তুমি অনলাইনে একটা ছোটোখাটো বিজনেস শুরু করতে পারো। তো সিথি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ভালোবেসে আমার কথা চিন্তা করে বা আমার ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখে তারপরে এত সুন্দর করে তুমি একটা কমেন্ট করেছো। তো আমি সত্যি কথা বলতে যে আমি তোমার কমেন্টটা পাওয়ার পর আমার এত ভালো লেগেছে। তো অনলাইন বিজনেস আসলে শুরু করা যেতেই পারে, তবে মনের দিক থেকে আমি এখন ওইভাবে সাহস পাচ্ছি না। সিথি আরও লিখেছিল যে তোমাকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে পারবে আর তুমি নিজেকেও ব্যস্ত রাখতে পারবে, ভালো থাকতে পারবে। তো হ্যাঁ, এটা আমি জানি যে আমি যতক্ষণ পর্যন্ত কাজের মধ্যে ডুবে থাকি ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে নিজে অনেক অনেক ভালো রাখতে পারি। কারণ কাজই আমার ভালো রাখার একমাত্র মাধ্যম, আমাকে সুস্থ রাখার একমাত্র মাধ্যম। তো যাই হোক, তো আমি এদিক থেকে সিথির কমেন্টটা পড়ে নিলাম। আর দেখতে পেলেন সোফাগুলো খুব ভালো করে ঝেড়ে এরপর এখন আমি সোফাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি জানি না আমার এই সাদামাটা লাইফস্টাইল ভিডিও থেকে আমার আপুরা কি শিখতে পারেন বা কি শিখেন। তো ঝুমুরের হাতের মাটির চুলা রান্নাবান্না আইডি থেকে এই আপুটা হয়তো বা নতুন আমার ভিডিও দেখছে। তো আপুটা কমেন্ট করেছিল, আপনার ভিডিও দেখলেই নতুন কিছু শেখার আগ্রহ বেড়ে যায়। এত সুন্দর কন্টেন্ট নিয়মিত শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু যে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আমি কিন্তু ওই রুমটা গুছিয়ে চলে আসছি এই তো এই রুমে। তো এই রুমের দেখেন কাঁথা বালিশ দিয়ে কি অবস্থা। সকাল হলে মনে হয় যে বিছানার দিকে তাকালে মনে হয় যত কাঁথা বালিশ সব বিছানার উপরে একদম ঝাঁক মেরে পড়ে থাকে। আসলে বিছানাটা যতক্ষণ পর্যন্ত না গোছানো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরো বেডরুমটাই এলোমেলো থাকে। তো আমি একদম রান্নাঘরে থেকে কাজ করতে করতে দেখলেন যে আমার ওই বেডরুমটা গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসছি এই বেডরুমটা গুছিয়ে নেওয়ার জন্য। এই কারণে কিন্তু আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। আমি কিন্তু আমার আজকের দৈনন্দিন কাজের A to Z একদম সকালে নাস্তা খাওয়ার পর থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি সব কিছু শেয়ার আপনাদের সাথে করেছি। আমরা কিন্তু বিনা বেতনে চাকরি করি, ঠিক না? আমরা মনে হয় প্রত্যেকটা মেয়েরাই বিনা বেতনে আমরা এই সংসারের কাজগুলো একদম মনের মাধুরী মিশিয়ে ভালোবাসা দিয়ে করে থাকি। মাস শেষে আমাদের কোনো বেতন নাই। তো আমরা যদি কাজের একটা খালাকেও রাখি দেখবেন মাস শেষে তাদের শুধু ঘর মোছার জন্য বা কাপড় চোপড় ধোয়ার জন্য ১,০০০ করে ২,০০০ টাকা তাদেরকে দিতে হয়। তো তার হিসাব যদি আমরা করে থাকি আমরা প্রত্যেকটা মেয়েরা যে আমরা যে কত শত কাজ করি এই কাজের আসলে আনলিমিটেড আসলে আমরা একটা টাকা কিন্তু আমাদের ঘরের মানুষটার কাছে পাওনা থাকি। তো ঘরের মানুষটা যদি বুদ্ধিমান হয় তাহলে সে খুশি হয়ে যদি কিছু টাকা তাদের বউদের হাতে দেয় তো তাহলে কিন্তু আমরা গৃহিণীরা অল্পতেই অনেক খুশি হয়ে যাই। কারণ আমরা কিন্তু অনেক বেশি কিছু পেলে খুশি হই না। অনেক মেয়েরাই আছেন দেখবেন যে অল্পতেই খুশি হয়ে যায়। তবে এই জিনিসগুলো না সব পুরুষদের বোঝার ক্ষমতা আর কি থাকে না। আবার অনেক পুরুষরাই দেখবেন যে এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝে যায় যে একটা মেয়ে মানুষ সারাদিন ঘরে বাইরে এত এত পরিশ্রম করে, তার বিনিময়ে তাকে কি দিলে সে খুশি হতে পারে।
তো যাই হোক, সব পুরুষরা তো আর সবকিছু বোঝে না। তো আমি যে এখানে এই যে প্ল্যাটফর্মে কাজ করে আমি যে নিজে কিছু করতে পারছি বা এখান থেকে আমি ২ টা টাকা ইনকাম করতে পারছি, এই জায়গা থেকে না আমাকে আসলে খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে বা এই কাজগুলো যেহেতু আপনারাও পছন্দ করেন, তো সেই জায়গা থেকে আপনাদের সাথেও শেয়ার করতে ভালো লাগে। এই কারণে কিন্তু এই কাজগুলো আমার করা। আসলে আমি মাঝে, মাঝে ভাবি যে এই ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, রান্না-বান্না এই টুকটাক কাজ দেখে আমি যদি এখান থেকে কিছু একটা ইনকাম করতে পারি, তাহলে মন্দ কি? ঘরের মানুষটা দেখবেন যে তার কাছে ২ টা টাকা চাইতে গেলেও ১০০০ বার কৈফিয়ত দিতে হয়। কেন? কি কারণে? কি করব টাকাটা দিয়ে? তো যাই হোক, আমার নিজের টাকা যখন আমি ইনকাম করি, নিজের হাতে খরচ করি, তখন কিন্তু ওই টাকাটার হিসেব কাউকে দিতে হয় না। যাই হোক, টাকা-পয়সা নিয়ে অনেক কথা বলে ফেললাম। এখানে দেখেন আমি এই যে বারান্দার মধ্যে গাছগুলো এলোমেলো দেখতে পেলেন। তো এগুলো না ওইদিন যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, তো সেইদিন এত বৃষ্টি হয়েছিল, তো এই বারান্দাতে বৃষ্টির পরিমাণটা পানিটা আরকি বেশি আসছিল বারান্দার মধ্যে। তো আমি ঘরের গাছগুলো বের করে আর বারান্দার গাছগুলো একদম যেন বৃষ্টির পানিতে ভালো করে ভিজে, এই কারণে গাছগুলো আমি এভাবে এলোমেলো করে বারান্দায় ফেলে রেখেছিলাম। তো এটা তো ছিল তার পরের দিনের ভিডিওর ফুটেজ। তো সকালবেলা উঠেই ঘরের অর্ধেক কাজকর্ম গুছিয়ে এরপর বারান্দাটাকে কিন্তু খুব সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। তো আমার বাসাটা আমি যখন ঝাড়ু দেই, তো রুমগুলো ঝাড়ু দিতে গেলে আমার পুরো বাসার দরজা জানালা বন্ধ করে এরপর কিন্তু সবকিছু আমাকে ঝাড়ু দিতে হয়। না হলে দেখা যায় এক জায়গা থেকে বাতাস এসে ওই বাতাসের বেগে একদম ঘরের ময়লাগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে চারপাশে চলে যায়। এ কারণে কিন্তু আমি সব ঘরের দরজা জানালা বন্ধ করে তারপর কিন্তু আমি সবকিছু ঝাড়ু দেই। আচ্ছা, কে রহমান আইডি থেকে আমাকে একজন আপু কমেন্ট করেছিল, সুমনা রহমান আপুর নাম। আপু কমেন্ট করেছিল, "আপু তুমি ইন্ডিয়া থেকে একবার ঘুরে যাও, খুব ভালো লাগবে।" তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইন্ডিয়া ঘুরতে আমাকে যাওয়ার জন্য দাওয়াত করেছ। তো ইন্ডিয়া ঘুরতে গেলে কিন্তু পাসপোর্টের প্রয়োজন হয়। আমার তো পাসপোর্ট নাই, আমি ইন্ডিয়া যাব কি করে? তো জানি না, ভাগ্যে যদি কোনোদিন থাকে হয়তোবা যেতেও পারি, আবার নাও যাওয়া হতে পারে। সবকিছু আল্লাহ তাআলার হাতে। তো তারপরেও আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি কাজ করতে, করতে মনে, মনে ভাবতেছিলাম যে আজকে আমি আমার কিচেনটাকে একটু অন্যভাবে সাজিয়ে গুছিয়ে নিব। তো সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল। তো ওগুলো যেহেতু আমি এখন হয়তোবা অনলাইনে অর্ডার দিতে হবে, নয়তোবা বা ঢাকার মধ্যে গিয়ে তারপর আমাকে কিনে আনতে হবে। তো আমার তো এখন আর ঢাকার মধ্যে যাওয়ার মতো সময় সুযোগও হচ্ছে না, বা ওইভাবে অনলাইনে অর্ডার দিলে সেটাও আসতে ২-৩ দিন সময় লাগবে। তো ওইদিকে আর অপেক্ষা না করে আমি কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম যে আমি আমার এই জায়গাটা একটু ফাঁকা করব। তো আমি না এই কারণে আমার উপরে যে ২ তাকের সেলফটা সেটা সরিয়ে নিলাম। আর কিচেন ক্যাবিনেটের উপরে যে ঘাসটা বিছিয়ে রেখেছি, এটার উপরে কিন্তু অনেক ময়লা জমেছে। তো এটা একটু ভালো করে ঝেড়ে মুছে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। বড় রুমটা ঝাড়ু দিয়ে আমি ডাইনিং রুমটা আরকি ঝাড়ু দেই নাই। ওইটা ওইভাবেই রেখেছি। আর আরেকটা বেডরুম যে আছে জবা জুই থাকে, ওই রুমটাও আমি ঝাড়ু দিয়েছি, বারান্দা ঝাড়ু দিয়েছি। তো রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করছি, রান্নাঘর ঝাড়ু দিয়ে এরপর ডাইনিংটা আমি ঝাড়ু দিয়ে ফেলবো। এই জায়গাটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমার ২ তাকের যে সেলফটা কাঠের, এটা আমি ভাবতেছিলাম এখানেই রাখবো। তো এটা এখানে যখন আমি রাখার চিন্তাভাবনা করলাম, এই জায়গাটা অনেকটা অন্ধকার। তারপর আবার কারেন্টের চুলাটাও আমি এপাশে রেখে যেহেতু রান্নাটা করে থাকি, ওটা নিয়েও একটু মনে, মনে চিন্তাভাবনা করতেছিলাম যে সিলিন্ডারের পাশে যদি কারেন্টের চুলাটা রাখি, তো সেক্ষেত্রে আমি থালা-বাসন ধুয়ে রাখার যে কাউন্টার টপটা, ওই জায়গাটা যেহেতু একেবারে ছোট, তো ওই জায়গায় আবার আমি কিভাবে কি রাখবো? আমি এই কাজগুলো করতেছি, আবার মনে, মনে সেটাও চিন্তা ভাবনা করতেছি। তারপরেও দেখেন এভাবে গুছিয়ে নেওয়ার পর আমি কিন্তু অনেকটা সময় লেগেছে কিচেনের এগুলো গুছিয়ে নিতে। এগুলো গুছাতে, গুছাতে না আমার আসলে অনেকটা সময় চলে যায়। রান্নাটাও আজকে অনেক দেরি হয়ে গিয়েছে এই হাবিজাবি কাজগুলো করতে গিয়ে। তো এর মধ্যে পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলতেছে যে, "না, এই জায়গাতে নাকি এগুলো দেখতে ভালো লাগছে না। একদম অন্ধকার, অন্ধকার লাগছে।"
তো আমি বললাম যে, "আচ্ছা একটু সাজিয়ে গুছিয়ে দেখি আগে কেমন লাগে, তারপর না হয় দেখা যাবে যে কিভাবে আবার কি সাজাই।" তো আসলে যে বলে না যেটাতে মনে করেন আম মনে আরকি ঠিকমতো কোনো কিছু লাগে না। যেটাতে মনে যে কাজটাতে মনের মাধুরী মিশে থাকে, সেই জিনিসটা ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিলেও কিন্তু দেখতে ভালো লাগে। চোখের একটা শান্তি আসে। তো আমি নিজেই ওইভাবে গুছিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছিল যে না এই জায়গাটা দেখতে আমার কাছেও ভালো লাগছে না। যদি একটু লাইটিং এর ব্যবস্থা থাকতো তাহলে আরকি ভালো লাগতো। আমার কাছেও একটু অন্ধকার, অন্ধকার মনে হচ্ছিল। আসলে একটা জিনিস এক জায়গায় সাজিয়ে নেওয়ার পর ওই জায়গাটা একটু ভরাট, ভরাটই ছিল। কিন্তু আমার ওই ছোট্ট ক্যাবিনেট আরকি যে ছোট কিচেন ক্যাবিনেটটা আছে ওটা থেকে যখন আমি সেলফটা সরিয়ে ফেলি ওই জায়গাটা না একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে। তো তখন ওইটা দেখার পর আর কিন্তু আমার ভালো লাগছিল না। তো যাই হোক, আমি ভিডিওর শুরুতে তো অনেকগুলো কথা বলে ফেলেছি। তো আসলে আমরা মানুষকে কিন্তু খুব সহজে খুব ভালোভাবে একটা মানুষের সাথে চললে মন থেকে মানুষটাকে অনেকটা বিশ্বাস করে ফেলি। কিন্তু বর্তমান যুগে মানুষগুলো কিন্তু অনেক মুখোশধারী হয়ে থাকে। তাদের মুখের উপরের একটা রং দেখবেন এবং ভিতরের আরেকটা রং যেটা কিনা আপনি দেখতে পাবেন না। সেটা কখন দেখতে পাবেন জানেন? সেটা আপনি হয়তোবা তা সে এমন কিছু, কিছু ঘটনা ঘটাবে যে ঘটনাগুলোর মাধ্যমে আপনি যদি আপনার জায়গা থেকে সঠিক থাকেন, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলাই তার মুখোশটা আপনার সামনে খুলে দিবে। তো সেই মুখোশধারী মানুষগুলোকে ধরতে গেলে হয়তোবা আপনাকে সৎ থাকতে হবে, সৎ পথে চলতে হবে। তাহলেই সেই মুখোশধারী মানুষগুলোকে আপনি খুব সহজেই ধরতে পারবেন। আপনি দেখবেন যে ইদানিং আপনার ফ্যামিলির ভিতরে বন্ধু-বান্ধব বলেন, আত্মীয়স্বজন বলেন এবং আপনার খুব কাছের মানুষটাও কিন্তু আপনার সাথে আম মুখোশ পরে আপনার সাথে মুখোশধারী রূপটাই আরকি নিয়ে থাকবে। সে আপনার সামনে এক রূপ এবং বাইরে আরেকটা রূপ সে ব্যবহার করবে। তো সে জায়গা থেকে মানুষ চিনার মোটামুটি আল্লাহ তাআলা সেই জ্ঞান বা বুদ্ধি বুঝটা আমাকে দিয়েছে। এখন আমি মোটামুটি মানুষের সাথে চললে না এখন আর বেশি সময় লাগে না মানুষ চিনতে। তো আমি একটা সময় এত, এত বোকা ছিলাম, সেই বোকা মানুষটা আমি জীবনের প্রতিটা পদে, পদে ধাক্কা খেতে, খেতে এখন আমি মানুষ চিনতে পেরেছি। কারণ জীবনে মানুষ চিনতে হলে ধাক্কা খাওয়াটা খুব প্রয়োজন। আপনি যতক্ষণ পর্যন্ত হোঁচট না খাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখবেন যে উম আপনি মানুষ চিনতে পারবেন না। একটা ছোট বাচ্চা দেখবেন যখন নতুন, নতুন হাঁটা শিখে যতক্ষণ পর্যন্ত না সে হোঁচট খায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে হাঁটা শিখে না। তো ঐরকমই ব্যাপারটা আসলে হোঁচট খেতে, খেতেই মানুষ চেনা যায়। তো আমি ছোটবেলা থেকে মানুষটা এমন, কখনো কারো সাথে হলে আমি নিজে থেকেই নীরব হয়ে যাই। কাউকে আমি গিয়ে জিজ্ঞাসা করি না, "কেন আমার সাথে কথা বলছো না? কেন কি হয়েছে? কি কারণে কি করেছি?" বা আমার এত কিছু কৈফিয়ত আমি জানতে চাই না। তার প্রতিও আমার যেমনটা খারাপ লাগা কাজ করেছে বা আমার বিশ্বাসটা যেমনভাবে সে ভেঙে দিয়েছে, সেই জায়গা থেকে এখন শুধু নিজেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করি। কারণ সবকিছুর জবাব না দিতে হয় না। কিছু, কিছুর জবাব সময় এবং পরিস্থিতি দেখবেন খুব সুন্দরভাবে আপনার হয়ে দিয়ে দিবে। তো যাই হোক, এই যে দেখেন এখন কিচেনের কি অবস্থা করেছি। কিচেনটাকে আমি আবারও সেই আগের রূপে ফিরিয়ে নিয়ে আসছি। আসলে আমার ভালোই লাগতেছিল না ওইভাবে সবকিছু রাখার পর। আর আমি ২ টা র‍্যাক ফাঁকা করে ওই কালোটার মধ্যে সব রেখেছি। আবারও আমি চুলাটা এপাশে নিয়ে আসছি। তো এই পাশে যদি চুলাটা রাখা হয় তাহলে আমার কাজকর্ম করতে একটু অসুবিধা হয়ে যায়। ভাড়া বাসায় কত কিছু যে আমাদেরকে মানিয়ে গুছিয়ে থাকতে হয়। আর দেখেন নিজের বাগানের কতগুলো পুঁইপাতা হয়েছে। আজকে বাসায় বাজার ছিল না, তো করল্লা আর আলু ছিল। তো করল্লা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর সেই সাথে একটা বেগুন ছিল। তো বেগুনটা আমি পুরোটাই লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে আলু কেটেছি একটা। আর ভাবলাম যে কিছু পুঁইপাতা যেহেতু আমার বারান্দা বাগানে হয়েছে, সেগুলো দিয়ে আজকে আমি আরকি ফেসা মাছের শুঁটকি দিয়ে একটা তরকারি রান্না করব। আমারও খুব খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যে এটাই আরকি রান্না করে ফেলি। আসলে আমি একটা মরিচ গাছ কিনার খুব ইচ্ছে। আমি ভাবতেছিলাম ২-৩ টা মরিচ গাছ কিনবো যেন কাঁচা মরিচগুলো আর আমাকে কিনতে না হয়। আর
সত্যি কথা বলতে আমি আরও কিছু পুঁইশাক নতুন করে আবার লাগাবো, যেন মোটামুটি পুঁইশাকটা থাকলেও ঘরে মাঝে মাঝে দেখবেন একটু ভাজি করে ডাল দিয়ে বা তরকারি রান্না করে কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, এই তো আমি এখন চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু কমেন্ট করেছিল, আল্লাহ সমস্ত ঝড়কে থামিয়ে দিয়ে তোমার জীবনকে ফুলের বাগানের মতো সাজিয়ে দিন, এই কামনা করছি। তো আপু, তুমি আমার জন্য দোয়া রেখো। আর সত্যি কথা বলতে আসলে আমি আমাকে অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু তুমি অনেক ধৈর্যশীল একজন মানুষ, এত ধৈর্য তুমি কোথা থেকে পাও, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে। তো আমি জানি না যে আল্লাহ তাআলা এত ধৈর্য আমার ভিতরে কিভাবে দিয়েছেন। আমি খুব আর কি নিজের সাথে নিজে খুব যুদ্ধ করতে পছন্দ করি। আমি যেটা শুরু আছে সেটা শেষটা না দেখা পর্যন্ত আমি কিন্তু আসলে সেখান থেকে এক পাও নড়ি না। তো আসলে নিজের ভিতরে জেদ আছে, জেদ যে নাই তা না, জেদ আছে, তবে সেই জেদটা আমি প্রকাশ করি না। মানুষকে যদি বিশ্বাস করি সেটা তো আমার দোষের কিছু না বলেন। মানুষকে বিশ্বাস না করলে জীবনের পথে চলাও যায় না। যাই হোক, বিশ্বাস করাটা তো আমার ভুল কিছু ছিল না। আমি বিশ্বাস করেছিলাম বিধায় সে আমাকে খুব সুন্দরভাবে ঠকাতে পেরেছে। এখন আমার জায়গা থেকে আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ। তবে কখনো আমি শো অফ করার জন্য আমি আমার সংসারের এটা সেটা ভালো কিছু দেখাইছি যে শো অফ করার জন্য, ওটা কিন্তু না। আমি যখন যেটা দেখিয়েছি সেটা রিয়েলি দেখানোর চেষ্টা করেছি। আসলে কার মনের ভিতরে কি আছে সেটা তো কেউ বলতে পারে না। আসলে এটা যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম, গত ২-৩ বছর আমি যে যন্ত্রণাগুলো ভোগ করেছি, কিছু কিছু আপুরা হয়তো বা আমার ভিডিওর কথাগুলো শুনে তারা অল্পতেই বুঝতে পেরেছেন, আবার কেউ হয়তো বা বুঝতে পারেননি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তখন মানুষটা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো সেই জায়গা থেকে আমিও হয়তো বা নিজেকে কন্ট্রোল করতে পারিনি বিধায় হয় বা আমার ব্যক্তিগত কিছু কথা আমি আমার ভিডিওতে বলেছি। তবে শো অফ করার জন্য বলিনি বা এত বছর সব কিছু ঢেকে রেখেছিলাম, পরবর্তীতে আবার আপনাদের সামনে প্রকাশ করেছি, সেটাও না। আসলে আমি সহ্য করতে পারি না বিধায়ী কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হয়েছি। যাই হোক, জীবনটা অনেক কঠিন। জীবনের সব কিছু মানিয়ে নেওয়াই একটা মেয়ের অনেক কিছু এটার মধ্যে আর কি লুকিয়ে থাকে। যেহেতু এত বছরের সংসার, সন্তান, আমি চাইলে সব কিছু ১ মিনিটে ভেঙে চুরে দিতে পারি না। তার জন্য এখানে আমাকে সবর করতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে। যাই হোক, ওই কারণেই হয়তোবা আল্লাহ তাআলা আমার ভিতরে ধৈর্যটা দিয়েছে। আর ওই যে বললাম না, যেটার শুরু আছে সেটা শেষ না দেখা পর্যন্ত আমি বিথি সেই জায়গা থেকে এক কদমও নড়ি না। তো যাই হোক, জেদ করি তবে সেটা নিজের সাথে, অন্যের সাথে না। তো আসলে অনেক কথা বলতে গিয়েও বলা যায় না, যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম। অনেক বকবক করে ফেললাম। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।